বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধের পর থেকেই নানা রাজনৈতিক পট পরিবর্তন আমরা দেখেছি। তো এই পট পরিবর্তনগুলো খুবই তাৎপর্যপূর্ণ এবং সাম্প্রতিক সময়ে আমরা আরো অনেক পট পরিবর্তন দেখতে পেরেছি। তো স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও আমরা কিছু চ্যালেঞ্জিং ব্যাপার আমরা এখনো ফেস করছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের নিজেদের মধ্যে সহনশীলতার চর্চাটা খুবই আহ, বাজেভাবে রপ্ত করেছি। যেটা আরো বেশি হওয়ার কথা ছিল, সেটা অনেকাংশে দেখা যাচ্ছে অনেকাংশেই অনেকভাবেই কমে গিয়েছে। তো এইটা সবচেয়ে বড় একটা সমস্যা যেটা আমরা ফেস করছি তরুণ বা যুবকরা। আমরা দেখা যাচ্ছে কোনো একটা জিনিস আহ, হলেই আমরা একে অপরকে মার মুখে আক্রমণে চলে যাচ্ছি। তো এই ব্যাপারটা নিয়ে আমাদের সাথে অনেকের এই কথা হয়েছে এবং ডক্টর মুস্তাফিজ, আপনার সাথেও কথা হয়েছে যে একে অপরকে, এবং আপনি এই বিষয়টা নিয়ে অনেক কনসার্ন সব সময় যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, যে মানুষ কিছু একটা হলেই একে অপরকে দল বেঁধে মারতে যাওয়ার যে ব্যাপারটা, যে সহনশীলতার একটা খুবই অভাব আমরা বোধ করছি। এইটার একটা মূল কারণ আমরা যদি আইডেন্টিফাই করার চেষ্টা করি, আমাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর সবচেয়ে একটু আহ, অভাব বা দুর্বলতা আছে। ক্রিটিক্যাল থিঙ্কিং একটা স্কিল হিসেবেই এখন পাশ্চাত্যে চর্চা হচ্ছে, যদিও আমাদের দেশে ক্রিটিক্যাল থিঙ্কিং এর ব্যাপারটা খুব একটা প্রচলিত না, কিন্তু সাম্প্রতিক সময়ে এটা আমাদের দেশেও চর্চা শুরু হচ্ছে এবং আহ, খুব অদূর ভবিষ্যতে এটা চর্চা শুরু করতে হবে। তো যদিও ক্রিটিক্যাল থিঙ্কিং একটি ইংরেজি শব্দ, দুটো শব্দের সম্মিলনে একটি শব্দ যুগল তৈরি করে একটা বিষয়কে উত্থাপন বোঝাচ্ছে। তো এই ক্রিটিক্যাল থিঙ্কিংটা আসলে কি এবং এর প্রয়োজনীয়তাটা যদি আমরা আপনার কাছে শুনতে চাই, ডক্টর মুস্তাফিজুর রহমান খান, তাহলে আমরা খুবই উপকৃত হতাম। শৈবাল সাহেব, আপনাকে ধন্যবাদ। আমি খুব ওই ক্রিটিক্যাল শব্দমালা ব্যবহার করব না। আমি খুব বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করেছি তখন বিতর্ক করেছি। আমরা বলতাম যে যুক্তি দিয়ে কথা বলা। তো ক্রিটিক্যাল থিঙ্কিং এর বাংলাটা যদি করি, যে যুক্তিপূর্ণ ভাবে চিন্তা করা, যুক্তির মাধ্যমে চিন্তা করা, বিশ্লেষণধর্মী চিন্তা ভাবনা করা, একটা বিষয়কে বিশ্লেষণ করে, চতুর্মাত্রিক বিশ্লেষণ বলে বিভিন্ন দিক থেকে সেটাকে চিন্তা করা। যেমন ধরেন, আহ যদি আমরা হাতি দেখতে যাই, আমরা ওই অন্ধ লোকদের হাতি দেখার একটা গল্প আমরা জানি, যে এক একজন হাতির এক এক অংশ স্পর্শ করে এক এক রকম অনুমান করে। কিন্তু সামগ্রিক ভাবে যখন আমরা দেখি, তখন কিন্তু আমরা বুঝি যে আসলে হাতি কোনো একটা বিশেষ অংশ না, সামগ্রিক একটা অংশ। ঠিক ওরকম ক্রিটিক্যাল থিঙ্কিং হলো যে যুক্তিপূর্ণ ভাবে চিন্তা করা, কোনো একটা বিষয়ে বিশ্লেষণ ধর্মী চিন্তা করা। এখন ক্রিটিক্যাল থিঙ্কিং কেন ইম্পর্টেন্ট, কেন গুরুত্বপূর্ণ? এটা গুরুত্বপূর্ণ নিজের জন্য। নিজের জন্য এই জন্য যে আমি আসলে কি করছি, আমি সেই কাজটা করার পেছনে আমার যুক্তিটা কি, আমি কেন করছি সেটা আমার ভাবা উচিত, কিংবা সেই কাজটা করার জন্য, করার ফলে আমি আসলে কতদূর এগিয়ে যেতে চাই সেটা আমার। অর্থাৎ একটা সিদ্ধান্ত আমি যখন নিচ্ছি আমার নিজের জন্য, সেটা আমি আগে আবেগের বশবর্তী হয়ে নিচ্ছি নাকি বিবেকের বশবর্তী হয়ে নিচ্ছি নাকি যুক্তি দিয়ে নিচ্ছি। যেমন ধরেন আমাদের বর্তমান সমাজে আপনি যে কথাগুলো বলেন যে আমরা অনেক বেশি অসহিষ্ণু হয়ে পড়ছি, এর অনেকগুলো কারণ আছে। আমরা এই সামাজিক মাধ্যমে অনেক বেশি এই ভুল তথ্যের শিকার হচ্ছি, গুজবের শিকার হচ্ছি। অনেক তথ্য দেখবেন যে এডিট করা কিংবা উদ্দেশ্যমূলক ভাবে ছড়ানো, মানুষের ইমোশনকে ডাইভার্ট করা। কিন্তু আমরা যদি একটু সচেতন হই, একটু যদি বিশ্লেষণ ধর্মী চিন্তা করি, একটু যদি যুক্তি যুক্তি দিয়ে চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের সিদ্ধান্তগুলো নিতে সুবিধা হয়, কারো সম্বন্ধে কথা বলতে গেলে সুবিধা হয়। আমরা সবসময় মনে করি যে আলোচনার টেবিলেই সমাধান, এবং ক্রিটিক্যাল থিঙ্কিংটা হলো এই আলোচনা টেবিলের সবচাইতে বড় মাধ্যম, বিষয় আরেকজনকে অনুপ্রাণিত করার, মোটিভেটেড করার নিজের মতামতের জন্য। তাই আমাদের একটা দুইটা বিষয়, একটা হলো যে নিজের জন্য দরকার, যে আমি আমার জীবনের কি সিদ্ধান্তগুলো নিচ্ছি সেটার জন্য আমার যুক্তিপূর্ণ ভাবে চিন্তা করতে হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে। আরেকটা হলো সমাজের জন্য, যে সমাজের অংশ হিসেবে আমি সমাজের জন্য কতটুকু কন্ট্রিবিউট করতে পারতেছি, এবং সমাজের জন্য আমি আসলে কি করলাম, কোন অংশটা, কোন রোলে সমাজ আমাকে চায়। আমরা তো আমরা বলি বিল্ডিং ব্লকস, যে সোসাইটির বিল্ডিং ব্লকস হলো একটা ফ্যামিলি বা একজন ব্যক্তি। তো সমাজে যদি আমি আমার অবস্থানটাতে
আহ, শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারি, তাহলে কিন্তু আমার সমাজ শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারবে। এবং সামাজিক যত অসঙ্গতি আছে, যত অপরাধ আছে, সামাজিক যত কুরুচিপূর্ণ বিষয় আছে, অন্যায় আছে, সেগুলো কিন্তু আমরা অনায়াসে মোকাবিলা করতে পারি। আমরা সবসময় বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। ক্রিটিক্যাল থিঙ্কিং এর মাধ্যমে আমরা এই সামাজিক সমস্যাগুলো প্রিভেন্ট করতে পারি, সামাজিক অসঙ্গতিগুলো, অন্যায়গুলো, অপরাধগুলো প্রিভেন্ট করতে পারি। যেখানে আমাদের অপরাধটা হয়ে যাওয়ার পরে আমাদের সেটা কিওর করার প্রয়োজন হচ্ছে না, যদি আমরা নিজেরা নিজেদের অবস্থানে যুক্তিপূর্ণভাবে চিন্তা করি। আমার প্রত্যেকটা কাজে আমি যদি যুক্তিপূর্ণভাবে চিন্তা করি এবং সমাজের জন্য আমি কতটুকু করলাম সেটাও যদি আমি মনে করি যে আমার আসলে অবদানটা কি, তাহলেই আমি মনে করি যে যুক্তিপূর্ণভাবে চিন্তা বা ক্রিটিক্যাল থিঙ্কিং ইম্পর্ট্যান্ট। খুবই দারুণভাবে বলেছেন ডক্টর মুস্তাফিজ। একটা জিনিস আপনি খুব দারুণ ভাবে মেনশন করছিলেন যে সিদ্ধান্ত গ্রহণ, এত এত তথ্য আমাদের চারপাশে, তারপর তথ্যেরও আবার নানা রকমের বিভ্রান্তিমূলক উপস্থাপন, যেটাকে আমরা ফেক নিউজ বা অল্টার্ড নিউজ হিসেবে আহ, আমরা চিনছি বা দেখছি বা জানছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে তথ্যকে নানাভাবে ম্যানিপুলেট করা খুবই সহজ এখন হয়ে গিয়েছে, এবং সেগুলোর যে অনেক সমস্যা আছে, এবং সেই সমস্যাগুলোতে আমরা অনেকটা ফাঁদের মতো আমরা পা দিচ্ছি। এটাও কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা সময়। তো আমরা যদি এই জিনিসটাকে একটু অ্যাড্রেস করার চেষ্টা করি যে এই জিনিসটার মূল মানে বেজ লাইন, প্রত্যেকটা জিনিস ছড়ানোর জন্য একটা কিন্তু বেজ লাইন বা আঁকড়ে ধরার কিছু লাগে। তো এখন এইসব ব্যাপারগুলো ছড়িয়ে যাওয়ার মূল বেজ লাইন হচ্ছে যে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া, বা হচ্ছে যে এরকম তারহীন যে প্রযুক্তিগুলো আছে। তো এই যে জিনিসগুলা, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, সবকিছু এখন চলছে ডাটা নির্ভর হয়ে। যে যেই প্রতিষ্ঠানের কাছে সারা পৃথিবী জুড়ে যত বেশি ডাটা আছে, সেই সেই প্রতিষ্ঠানগুলোই সবচেয়ে বেশি তথ্য ম্যানিপুলেট করার অধিকার রাখে, বা সে সেই প্রতিষ্ঠানই সবচেয়ে বেশি সম্পদশালী হিসেবে অনেকে পরিগণিত করে এই আহ, এখনকার মডার্ন সময়। তো এই যে তথ্যের সাগরে আমরা ভাসছি, এত এত তথ্য আমাদেরকে, আজ থেকে 10 বছর আগেও কিন্তু এত তথ্য আমাদেরকে প্রসেস করতে করা লাগতো না। কিন্তু এখন প্রতিনিয়ত ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রচুর তথ্য আমাদেরকে প্রসেস করতে হয়, প্রচুর নতুন নতুন তথ্য আসতে থাকে। এই যে এত তথ্যের ভিড়ে আমরা সঠিক একটা সিদ্ধান্ত আমাদের নিতে হয়, আমাদের কাছে অনেকগুলো অপশনস এখন আছে, এবং এই অপশনস গুলো আমরা কিভাবে কি বলে প্রসেস করতে পারি, সঠিক সিদ্ধান্ত নিতে পারি, সঠিক অপশনটা আমরা চুজ করতে পারি, সেটা যে কোনো পজিশনেই হোক। তো এই যে তথ্যগুলোকে আমরা জাস্টিফাই করা এবং সেখান থেকে আমার জন্য যেটা প্রয়োজনীয় সেটাকে বেছে বের করা, এই যে ডিসিশন মেকিং, এই ডিসিশন মেকিং গুলোর ক্ষেত্রে ক্রিটিক্যাল থিঙ্কিং ব্যাপারটা কিভাবে হেল্প করতে পারে, বা এই ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলটা আমাদের ডিসিশন মেকিং যে স্কিলটাকে এক্সিলারেট করতে পারে, সে ব্যাপারে যদি একটু বলতেন ডক্টর মুস্তাফিজ। ধন্যবাদ। চমৎকার একটা বিষয় যে আমরা আমাদের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে কিভাবে কাজে লাগাতে পারি। এখানে আরেকটা শব্দ আমি যোগ করি, সেটা হলো লজিক্যাল থিঙ্কিং। আপনি যে ডেটা বা তথ্যের কথা বললেন, স্ট্যাটিস্টিক্স এর কথা বললেন, গবেষণার কথা বললেন, এগুলো হলো লজিক্যাল থিঙ্কিং, অর্থাৎ ডেটা নির্ভর সিদ্ধান্ত, অর্থাৎ ডেটার ভিত্তিতে সিদ্ধান্ত। ক্রিটিক্যাল থিঙ্কিংটা আরো এক ধাপ এগিয়ে, যে অ্যাডভান্সড অ্যানালাইসিস। স্ট্যাটিস্টিক্সে দেখবেন যে বেসিক অ্যানালাইসিস এবং ডিসক্রিপটিভ অ্যানালাইসিস বা অ্যাডভান্স ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, এরকম অ্যাডভান্সড অ্যানালাইসিস। ক্রিটিক্যাল থিঙ্কিংটা আরো এক পর্যায়ে। কিছু কিছু বিষয় আমরা আসলে শুধু ডেটা দিয়ে বা তথ্য দিয়ে পরিমাপ করতে পারি না, শুধু সংখ্যা দিয়ে অনেক বিষয় পরিমাপ করা যায় না, যে কারণে অনেক ইনডেপথ গভীর চিন্তা ভাবনার বিষয় আছে। এখন প্রশ্ন হলো যে ডিসিশন মেকিংটা আমরা কোন লেভেলে করি। একটা হলো ব্যক্তিগত জীবনে, একটা সামাজিক জীবনে, একটা রাষ্ট্রীয় জীবনে। পারিবারিক জীবনটা আপনি নিয়ে আসতে পারেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়। এবং এক এক সময়ে আমাদের এই ক্রিটিক্যাল থিঙ্কিংটা এক এক লেভেলে কাজ করবে এবং খুবই গুরুত্বপূর্ণ। যেমন আহ সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনের কথা যদি বলি, সেখানে আমার যদি ডেটা থাকে, আপনি ডেটার কথা বলেন, এখন কথা হলো যে ডেটা কে তৈরি করছে, জেনারেট করছে, কে গবেষণার মাধ্যমে ডেটাটা, তার উদ্দেশ্যটা কি, সেটাও আমাদের জানতে হবে। ক্রিটিক্যাল থিঙ্কিং এটা বলে যে আসলে ডেটার সোর্সটা কি, সেই সোর্সটা কতটুকু রিলায়েবল, কতটুকু ভ্যালিড, কতটুকু অ্যাকিউরেট, এই জিনিসগুলো আমরা দেখতে হবে। কারণ এখন তো দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে ওই যে আপনি সোশ্যাল মিডিয়ার কথা বললেন, সবাই তো ব্যবসায়িক স্বার্থে ডেটাগুলো তৈরি করে, এবং ডেটাগুলোর যে ইন্টারপ্রিটেশন, বিশ্লেষণ,
সেটাও কিন্তু বিভিন্ন দিক থেকে, অর্থাৎ আমরা যখন কোনো একটা পণ্য বাজারজাত করি, বিপণনে দেই, তখন আমি আমার পণ্যের কথাটাই সবসময় ভালো দিকটা বলি, আমাদের লিমিটেশনস এর কথা বলি না। ক্রিটিক্যাল থিঙ্কিং এই লিমিটেশনস এর দিকটাও দেখে, অর্থাৎ সুবিধা অসুবিধা, মানে সকল দিক থেকে আমরা বলি চতুর্মাত্রিক বিশ্লেষণটা আমরা এখানে দেখতে চাই, শুধু লজিক্যাল থিঙ্কিং না, সেটা ক্রিটিক্যাল থিঙ্কিং। অর্থাৎ অ্যাডভান্স লেভেলের সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে আমাদের এই ক্রিটিক্যাল থিঙ্কিংটা দরকার, যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি। একটা বিষয় বলি যে, যেমন টেকনোলজি, আপনি একটু আগে বললেন যে আমাদের জীবনে এখন প্রচন্ড রকমের প্রভাব ফেলছে, এটা অস্বীকার করার উপায় নাই, আমরা বিশ্বায়ন থেকে বাইরে থাকতে পারবো না। আমরা যদি বলি যে আমরা ইন্টারনেট বন্ধ করে দেবো স্টুডেন্টদের জন্য বা সবার জন্য, নির্দিষ্ট একটা সময় তারা পড়াশোনা করবে, সেটাও সম্ভব না। কোনো একটা বিষয়ে জোর করে সম্ভব হয় না। সেই ক্ষেত্রে কি করতে হবে? এখন যে যেটাতে অভ্যস্ত তাকে সেইভাবে আমাদের দেখতে হবে, এবং সেই অনুযায়ী তাদেরকে আমাদের ব্যবস্থা নিতে হবে, যে আমরা আসলে কতটুকু ভালোভাবে, যেমন টেকনোলজিতে আমরা রেডি না হয়ে আমরা এটাকে গ্রহণ করে ফেলেছি, এখন আমাদেরকে রেডি করতে হবে। এখন রেডি করার জন্য আমাদের যে উপায়গুলো, যেমন একটা সমস্যাতে অনেকভাবে সমাধান করা যায়, তিন ভাবে কমপক্ষে, যে সমস্যাটাকে ফেস করে, সমস্যাটাকে অ্যাভয়েড করে, সমস্যাটার অল্টারনেটিভ তৈরি করে, তাই না? ঠিক তেমনি ভাবে আমরা যখন ক্রিটিক্যাল থিঙ্কিং এর কথা বলি, ক্রিটিক্যাল থিঙ্কিং যেটা করে যে বেস্ট অল্টারনেটিভ সলিউশনটা আমাদেরকে গ্রহণ করতে সহযোগিতা করে। আপনি যেটা বলেন ডিসিশন মেকিং, ডিসিশন মেকিং এ আমাদের শুধু ওই কজেস বা কজাল অ্যানালাইসিসটা আমরা দেখি না, আমাদের ইমপ্লিকেশন সেটাও দেখি, ফিউচার ইমপ্লিকেশন সেটা দেখি। একই সাথে আমরা বেস্ট অল্টারনেটিভ সলিউশনটাকে রিসিভ করি, অল্টারনেটিভ যত সলিউশনস আছে সেগুলো অ্যানালাইসিসের মাধ্যমে, বুঝলি? সেটা আমাদের সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ প্রফেসর। আমাদের একটা সুন্দর আহ, আলোচনা এখন চলছে। অনেক উন্নয়নমূলক সংস্থা বা হচ্ছে যে বিভিন্ন ধরনের ডাক্তারি পেশার মানুষজন অনেকে বলে হয়তো, কিন্তু উন্নয়নমূলক সংস্থারা এই টার্মটা খুব বেশি নিয়ে এসেছে। সেটা হচ্ছে মেন্টাল হেলথ। তার সাথে আরো দুটো বিষয় আপনার শেষ আলোচনা থেকে যেটা উঠে এসেছে, যে ফ্যামিলির ব্যাপারটা, ফ্যামিলি ক্ষেত্রে যেই ডিসিশন গুলো নিতে হয়, সেটার সাথে আমি আরেকটা শব্দ যুক্ত করি, ফ্যামিলি ভায়োলেন্স। তারপর হচ্ছে যে ফিনান্সিয়াল ক্রাইসিস, মেন্টাল হেলথ, ফ্যামিলি ভায়োলেন্স এবং ফিনান্সিয়াল ক্রাইসিস। এই তিনটা বিষয় আমাদের যুবক বা তরুণদের মধ্যে বর্তমান সময়ে খুব প্রকট আকার ধারণ করেছে। দেখা যাচ্ছে যে অনেক যৌথ ফ্যামিলি ভেঙে যাচ্ছে, বা হচ্ছে যে ফ্যামিলিতে নানা ধরনের প্রবলেম তৈরি হচ্ছে। সেটার জন্য তারা তাদের লাইফের যে বিগেস্ট গোলগুলো অ্যাচিভ করতে চায়, সেগুলোতে পারছে না। ফিনান্সিয়াল ক্রাইসিস অবশ্যই একটা বাধা তৈরি করছে। এই দুটো মিলে আবার হচ্ছে যে মেন্টাল হেলথ একটা চাপ তৈরি করছে, বা মেন্টাল হেলথটা খুবই বাজে অবস্থায় চলে যাচ্ছে সেই দিক থেকে। তো এই জায়গায় যদি আমি একটা জিনিস জানার চেষ্টা করি, যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা আমাদের ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইফ, বা এই যে মেন্টাল হেলথ বা ফ্যামিলি পার্সোনাল লাইফের সাথে তো মেন্টাল হেলথ এবং ফিনান্সিয়াল ব্যাপারটা যুক্ত। তো ক্রিটিক্যাল থিঙ্কিং ব্যাপারটা আমাদের ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইফে কোনো ভূমিকা বা রোল প্লে করার সুযোগ আছে কিনা, এই ব্যাপারটা কি আপনি কোন দিক থেকে আলোকপাত করলে আপনার জন্য সুবিধা হবে, বা আমরা যদি এই ব্যাপারটা থেকে জেনে একটু এনলাইটেন্ড হতে পারি, যে ক্রিটিক্যাল থিঙ্কিং আমাদের ব্যক্তিগত জীবন এবং আমাদের পারিবারিক জীবনে কিভাবে ভূমিকা পালন করতে পারে। ডক্টর মুস্তাফিজ, আপনার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ। প্রথম কথা হলো যে অবশ্যই আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং তো আমাদের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনের জন্যই প্রথমত, তাই না? প্রাইমারিলি, মৌলিকভাবে। এবং আমি জাস্ট দুইটা বিষয় বলি, একটা হলো গিয়ে কেরিয়ার গঠন যদি বলি, সেখানে তো আমি অবশ্যই চিন্তা করি। যেমন আমি যখন ছোট ছিলাম, তখন আমরা বড় হয়ে ডাক্তার হব না ইঞ্জিনিয়ার হব সেটা নির্ধারণ করে দিত আমাদের বাবা মা। বাবা মারা সেটা নির্ধারণ করতো আশপাশের লোকজনের সাকসেস দেখে, কারণ তারা মনে করতো যে ডাক্তার ইঞ্জিনিয়ার হলে পয়সা বেশি, ভালো চাকরি, সম্মান বেশি। তখন তারা বলতো আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। তো সেই সময়টা কিন্তু এখন আর নাই। এখন যে কোনো প্রফেশনে যে কেউ অনেক বেশি সম্মানের অধিকারী হতে পারে, আহ আর্থিক সচ্ছলতা নিশ্চয়তা নিশ্চিত করতে পারে। এখন কেরিয়ার গঠনের ক্ষেত্রে আমাদের এই ক্রিটিক্যাল থিঙ্কিংটা কিভাবে আলোচনা আমরা আমাদেরকে সহযোগিতা করতে পারে ক্রিটিক্যাল থিঙ্কিং।
এখন আমার কেরিয়ার আমি কিভাবে গঠন করব? আমার প্যাশন থাকতে হবে ওই প্রফেশনের প্রতি। আমার যে কাজটা আমার ভালো না লাগে, সেটা যদি আমার করতে ইচ্ছা হয় শুধুমাত্র টাকার জন্য, সেটা দীর্ঘদিন আসলে আপনি যেটা বলেন মেন্টাল হেলথ, মানসিক শান্তি আনবে না। এখন আমি যদি মনে করি ব্যাংকে খুব কি বলে কেরিয়ার ভালো, তাহলে আমার ব্যাংকে যাওয়া উচিত। আমি যদি মনে বলি না, ব্যাংকের চাকরি চাইতে আমি গবেষণার চাকরিতে বেশি ভালো করবো, সে তাহলে আমার বেশি, অর্থাৎ আমার যোগ্যতা, আমার সামর্থ্য, আমার কোয়ালিটি নিয়ে আমার নিজের ক্রিটিক্যাল থিঙ্কিং করা উচিত যে আমি আসলে কোথায় যেতে চাই। এটা একটা শুধু লজিক্যাল থিঙ্কিং যে আমি পড়াশোনা করেছি সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তাহলে আমার সোশ্যাল সায়েন্স সাবজেক্টে যেতে হবে, এরকম লজিক্যাল থিঙ্কিং করতে হবে নট নেসেসারি। আসলে আমি কি চাই, সেটা আমরা কেরিয়ার চেঞ্জ করতেই পারি। এখন অনেক সুযোগ, অবারিত অবারিত সুযোগ। ওকে তো। আর দ্বিতীয় পয়েন্ট যেটা বললাম যে পরিবার গঠন, পরিবার গঠনের সিদ্ধান্তটা কিন্তু অনেক বড় সিদ্ধান্ত। আমি কখন আমার পরিবারটা গঠন করব? পারিবারিক শিক্ষা অনেক বড় শিক্ষা। এবং সবসময় মনে করেন যে আমরা বাংলাদেশের লোকজন আমরা একটা কমিউনিটিতে থাকি, আর বাইরের দেশের লোকজন আমি বলি তারা সোসাইটিতে থাকে। দুটোর পার্থক্য হলো যে একটা কমিউনিটিতে সবাই সবাইকে চিনে, আর একটা সোসাইটিতে সবাই সবাইকে চিনে না, জাস্ট মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর কারণে একসাথে থাকে। যেমন শহরে যারা থাকে তারা সোসাইটিতে থাকে, এমন হয় আছে যে নিচতলায় কে থাকে, উপরতলার লোক জানে না, চিনে না, তাই না? কিন্তু গ্রামে যারা কমিউনিটিতে বসবাস করে, দেখবেন যে গ্রামে সবাই সবাইকে চিনে। কমিউনিটির সুবিধা হলো যে একজন আরেকজনকে সহযোগিতা করে, তাদের ওই স্ট্রাকচার নির্দিষ্ট সবকিছু লাগে না। এখন পরিবার গঠনের মাধ্যমে পরিবারের লোকজন কিন্তু পরিবারের লোকজনকে বেশি সহযোগিতা করে। কাজেই একটা পরিবারে আমরা যতজন সদস্য আছি, তারা কে কোন দিকে কন্ট্রিবিউট করবো সমাজে এবং আমাদের নিজের পরিবারে এবং আমাদের কেরিয়ার গঠন, সেটাও কিন্তু অনেক বড় একটা চিন্তা ভাবনা বা আলোচনার বিষয়, যেটা আমরা অনেক সময় এড়িয়ে যাই, চিন্তা করি না। আমরা কোন একটা পরিবারে দেখবো যে সবাই ডাক্তার, সবাই ইঞ্জিনিয়ার। এরকম হতে পারে যে এক একজন এক এক দিকে কন্ট্রিবিউট করলে হয়তো সমাজকে অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারে, কিংবা ওই পরিবারে অনেক বেশি কন্ট্রিবিউট। তো যেটা বলতেছিলাম যে আমাদের ব্যক্তিগত জীবনে অবশ্যই কেরিয়ার গঠনে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং সহযোগিতা করতে পারে। আমি কেরিয়ার গঠন কিভাবে করছি এবং আমি যে কাজগুলো করতেছি আমার কেরিয়ারের জন্য, আমার পরিবারের জন্য, আমার সমাজের জন্য, সেটা অবশ্যই আমার যৌক্তিক এবং যুক্তি নির্ভর হতে হবে, চিন্তা নির্ভর হতে হবে, বিশ্লেষণধর্মী হতে হবে। আর পরিবার গঠনের ক্ষেত্রে যেটা বললাম যে পরিবার গঠন জীবনের বিভিন্ন স্টেজে মানুষের জীবনের চিন্তা ভাবনা বিভিন্ন রকমের পরিবর্তন হয়। এটা অনেক থিওরি আছে, সাইকোসোশ্যাল থিওরি আছে এরিকসনের, যে মানুষের জীবনটা 8টা স্টেজে বিভক্ত, এক এক স্টেজে তারা এক এক রকমের চিন্তা করে বা আহ, এক এক অধ্যায়ে পার করে। কাজে সেই বিষয়টাও দেখা উচিত যে আমরা কোন বয়সে আমরা কোন কাজটা করতেছি, এবং সেটা আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে অনেক বেশি সহযোগিতা আমরা পেতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। আহ, এখানে কিছু ব্যাপার আপনি খুব দারুণভাবে আলোকপাত করেছেন। এবার আমরা একটু ভিন্ন দিক থেকে ক্রিটিক্যাল থিঙ্কিংটা একটু বিশ্লেষণ করা বা এর উপযোগিতাটা একটু জানার চেষ্টা করব। বর্তমান সময়ে আমাদের তো শিক্ষিত তরুণ যারা ইউনিভার্সিটি লেভেল ক্রস করেছে, তো ইউনিভার্সিটি বা আন্ডার গ্রাজুয়েট লেভেল যারা ক্রস করেছে তাদের মধ্যে খুব দারুণ একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে গবেষণা করার, যেটা বেশ কিছুদিন আগেও কিন্তু ছিল না। এটা খুবই ভালো দিক। এখনকার তরুণরা গবেষণা গবেষণা শিখতে চাচ্ছে, গবেষণায় আসতে চাচ্ছে এবং একজন গবেষক হিসেবে নিজেদের ক্যারিয়ার গড়তে চাচ্ছে। ইটস এ ভেরি ফ্যান্টাস্টিক, যেটা আর 5 বছর যদি এই ধারাটা বজায় থাকে তাহলে বাংলাদেশে নতুন কিছু আবিষ্কারের, নতুন থিওরি দাঁড় করানোর ক্ষেত্রে বা অনেক তথ্য বিশ্লেষণ করার ক্ষেত্রে অনেক বড় একটা কি বলে একটা সুন্দর সময় আমরা দেখতে পাবো। তো সেই দিক থেকে আমরা যদি একটু বিশ্লেষণ করা বা জানার চেষ্টা করি যে ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলটা আমাদের গবেষকদের জন্য আহ, এ- কিভাবে কাজে লাগতে পারে, এই প্রশ্নটা করার আমার একটা মূল উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আপনি আপনার পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন, আপনি একজন গবেষক এবং আপনি একটা ইউনিভার্সিটিতে পড়ান। তো সেই জায়গাটা থেকে আপনি অনেক গবেষকদের সাথে উঠা বসা, চলাফেরা, কথাবার্তা বা তাদের সাথে একসাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। তো এই যে আপনার অভিজ্ঞতা থেকে আমরা একটু জানতে চাই যে গবেষণার ক্ষেত্রে ক্রিটিক্যাল থিঙ্কিং যে স্কিলটা, সেটা কতটুকু প্রয়োজনীয় এবং কিভাবে সেটা আমরা কাজে লাগাতে পারি। ধন্যবাদ। এখানেও আমি দুটা বিষয় বলি। একটা হলো যে রিসার্চ কোশ্চেন ডেভেলপ করার জন্য ক্রিটিক্যাল থিঙ্কিংটা দরকার, এবং রিসার্চ ইমপ্লিকেশনের জন্য আমার ক্রিটিক্যাল থিঙ্কিং দরকার।
এখন প্রশ্ন হলো রিসার্চ কোশ্চেন আমার ডেভেলপ করার জন্য এটা আসলে কেন এতটা ইম্পর্টেন্ট। যেমন ধরেন আমরা যখন একটা গবেষণা করতে যাই, আমরা শুরুতে করি কি, লিটারেচার রিভিউ করি। অর্থাৎ ওই বিষয়ে কতগুলো গবেষণা হয়েছে, কি কি গবেষণা হয়েছে, কোথায় হয়েছে, কে করেছে, কোন পদ্ধতিতে করেছে, এবং তারা আসলে কোন জ্ঞানটা তৈরি করেছে সেটা আমাদের জানতে হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশের প্রেক্ষিতে আমি যদি বলি যে আমরা দেখি যে ওকে, যেটাতে রিসার্চ বা লিটারেচার বেশি সেটা নিয়ে আমরা গবেষণা করতে চাই, কারণ লিটারেচার রিভিউটা সহজ হয়। আসলে গবেষণার মূল উদ্দেশ্য তো সেটা না, মূল উদ্দেশ্য হলো জ্ঞান তৈরি করা বা জ্ঞান কো ক্রিয়েট করা, তাই না? তো সেই ক্ষেত্রে এমন হতে পারে যে যে বিষয়টা নিয়ে গবেষণা হয় নাই সেটা নিয়ে করাই তো ভালো, তাই না? কিংবা গবেষণায় যে গ্যাপটা আছে, গ্যাপটা যখন আমরা আইডেন্টিফাই তখন, অর্থাৎ রিসার্চ কোশ্চেনটা আমরা যখন যখন ডেভেলপ করবো যে আসলে এই বিষয়টা নিয়ে কেন গবেষণা আমার করা দরকার, এইটা কেন ইউনিক, ইনোভেটিভ, ক্রিয়েটিভ আইডিয়া অন্য আইডিয়ার চাইতে, অন্যদের আইডিয়ার চাইতে, তাই না? তাহলে আমার রিসার্চের কোশ্চেনটা কি, তাই না? আমি এখানে গবেষণা করে আমার সময়, অর্থ এবং লোকবল আমি ব্যয় করছি, সেটার আসলে ফলাফলটা কি? তাহলে ক্রিটিক্যাল থিঙ্কিংটা আমরা যদি করতে পারি, যে আসলে অনেক বিষয় আমরা যতই বলি যে স্মার্ট ওয়েতে চিন্তা ভাবনা করা বা পরিমাপ করা, অনেক বিষয় আসলে পরিমাপ করার মতো স্কেল এখন আমরা ডেভেলপ করতে পারি নাই, তাই না? সামাজিক সমস্যার ব্যাপ্তি, যেমন বাংলাদেশের সামাজিক সমস্যা, কারো কাছে কাউকে আপনি জিজ্ঞেস করলে বলবেন যে খুব ভালো আছি, কেউ বলবে না খুব ভালো নাই। দুইজন হয়তো একই পরিবেশে আছে, দুইজনের স্কেল কিন্তু দুই রকম, তাই না? কেউ বলবে ভালো আছে, কেউ বলবে ভালো নাই। ইভেন আপন দুই ভাই একজন বলবে ভালো আছে, একজন বলবে যে ভালো নাই। কিন্তু এই জিনিসগুলো আমরা আসলে সবসময় পরিমাপ করতে পারি না, কিছু কিছু বিষয় গবেষণার, যেগুলো আমাদের আসলে পরিমাপ করার জন্য স্কেল কিছুটা হলেও আমাদের তৈরি করা বা চিন্তা ভাবনা করা উচিত, যে আসলে কিভাবে আমরা পরিমাপ করতে পারি যে আমরা আসলে কতটুকু ভালো আছি, বা আমাদের গবেষণায় যে বিষয়টা থাকবে সেই বিষয়টা আমরা কিভাবে পরিমাপ করতে পারি। শুধু তো আর কোয়ান্টিটেটিভ রিসার্চ হয় না, কোয়ালিটেটিভ হয়। এবং কোয়ালিটেটিভ হইলে যে সবসময় আমরা খুব ভালো স্কেলের মাধ্যমে বলতে পারি এটা খুব ভালো রিসার্চ, সেটা না, কারণ অনেক সময় অনেকের কাছে সেই স্কেলটা গ্রহণযোগ্য না। তো যেটা বলতেছিলাম যে রিসার্চ কোশ্চেন যখন আমরা ডেভেলপ করতে যাই, আসলে কোন বিষয়টা নিয়ে আমরা গবেষণা করব, তখন তো আমরা লিটারেচার রিভিউর মাধ্যমে রিসার্চ গ্যাপটা দেখি। সেইখানে ক্রিটিক্যাল থিঙ্কিং আমাদেরকে হেল্প করে যে আমি যদি এই বিষয়টা নিয়ে গবেষণা করি, তাহলে সেটা একটা মৌলিক গবেষণা হতে পারে, ইউনিক গবেষণা হতে পারে, ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ গবেষণা হবে, যেটা আমাদের সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে কাজে লাগবে। কারণ যে রিসার্চটা আমি কাজে না লাগাইতে পারবো, সেটা করে খুব বেশি অর্থ নষ্ট করার অর্থ হয় না, তাই না? আর দ্বিতীয় যেটা বললাম যে রিসার্চ ইমপ্লিকেশন, যে আমি যে গবেষণাটা করলাম, গবেষণার ফলাফলটা আমরা কিভাবে কাজে লাগাবো, সেটা কি শুধু ওই থিসিস বইয়ের মতো কাগজের পাতাই থাকবে, নাকি সেটা আমি ছড়িয়ে দিব? এইখানে আমি আসলে কার জন্য গবেষণা করতেছি, কতটুকু কাজে লাগবে, কিভাবে আমি ডিসেমিনেট করব, এবং রিসার্চের ইমপ্লিকেশনটা কি, ফিউচার ইমপ্লিকেশন, সেইটা আমার আসলে জানা দরকার। এবং ক্রিটিক্যাল থিঙ্কিং এর মাধ্যমে আমি মনে করি যে এই দিকটা অনেক বেশি সহজ হয়, যে আমি আসলে এই জিনিসটা নিয়ে কাজ করতে পারবো, যে আমার রিসার্চ ইমপ্লিকেশনটা করতে পারবো, আমি পলিসি মেকারদেরকে মোটিভেট করতে পারবো, আমি কিছু কিছু ক্ষেত্রে পলিসি চেঞ্জ বা পলিসি ইনফ্লুয়েন্স করতে পারবো, সামাজিক জীবনে আমার গবেষণা কিভাবে কাজে লাগবে সেটা আমি করতে পারবো। আমি মনে করি যে অবশ্যই সবকিছুতেই আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, গবেষণার ক্ষেত্রে অবশ্যই ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলটা থাকা দরকার। ডক্টর মোস্তাফিজ, আপনার সাথে এতক্ষণ ধরে আমরা যেই আড্ডাটা পরিচালনা করলাম, আমরা আসলে প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা প্রশ্নের আলোকে আমরা জানতে পেরেছি আসলে ক্রিটিক্যাল থিঙ্কিংটা কি, ক্রিটিক্যাল থিঙ্কিংটা কেন প্রয়োজনীয়, ক্রিটিক্যাল থিঙ্কিং এর বিভিন্ন উপযোগিতা, এবং পারিবারিক, প্রাত্যহিক, আমাদের ক্যারিয়ার, আমাদের গবেষণা জীবন, আমাদের নানামুখী ক্রিটিক্যাল থিঙ্কিং এর যে উপযোগিতার কথা জানতে পেরেছি। এখন একটা মূল জায়গাতে আমরা চলে আসি যে ডক্টর খান, আপনার কাছে জানতে চাইবো যে ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল আমরা তরুণরা কিভাবে অর্জন করতে পারি? এটার জন্য কি আমরা কোনো পদ্ধতি অবলম্বন করতে পারি কিনা? এটার জন্য আমরা কি কোনো বই পড়তে পারি কিনা? বা এরকম কোনো প্রতিষ্ঠান আছে কিনা যেখানে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিংটা সম্পর্কে চর্চা করতে পারবো, জানতে পারবো? বা কোনো ধরনের রিসোর্স আমরা যদি জানতে চাই আপনার কাছে ডক্টর মোস্তাফিজুর রহমান খান, তাহলে আমরা একটু উপকৃত হতাম।
এই যে প্রথম কথা হলো যে এই যে ক্রিটিক্যাল শব্দটা আমি একটু অন্যভাবে দেখি। যেমন কার্ল মার্কসের একটা থিওরি আছে, ক্রিটিক্যাল থিওরি। ওখানে ক্রিটিক্যাল শব্দটাকে বলে ক্রিটিক্যাল এবং সোশ্যাল। অর্থাৎ সমাজ কাঠামোতে আমরা যাই দেখি সেটাকে আমরা প্রশ্ন করি, যে এটা আসলে এমন হলো কেন, তাই না? আমরা সমাজে যখন বড় হই তখন ধরেই নিই যে সমাজ ব্যবস্থাটা এরকম, আমাদের নর্মস এন্ড ভ্যালুস, আদর্শ মূল্যবোধ, রিচুয়ালস এন্ড বিলিফস এগুলো এরকমই। কিন্তু সব কোনো সময় আমরা প্রশ্ন করতে চাই না। তো ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস, এটা আমরা অর্জন করতে পারি, আয়ত্ত করতে পারি, বা এটাকে তে আরো বেশি দক্ষ হতে পারি এভাবে যে যে কোনো বিষয়ে, সমাজ কাঠামোর যে কোনো বিষয়ে আমরা যখন প্রশ্ন করা শুরু করব। আপনার মনে আছে সক্রেটিস, প্লেটোর কথা, সবসময় প্রশ্ন করতেন, প্রশ্নের মাধ্যমে যখন উত্তর। আমরা সবসময় বলি যে নো কোশ্চেন ইজ স্টুপিড কোশ্চেন। কোনো প্রশ্নই আসলে বোকামির প্রশ্ন নয়, বা বোকার মতো কোনো প্রশ্ন নয়। আমাদেরকে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করলেই তো আমি উত্তর পাবো, তাই না? কেউ হয়তো বেশি জানে, কেউ হয়তো কম জানে। কাজে প্রথম যে বিষয়টা বলবো যে আসলে আমাদের প্রশ্ন করতে হবে, সমাজ কাঠামো নিয়ে প্রশ্ন করতে হবে, সামাজিক সমস্যা নিয়ে প্রশ্ন করতে হবে, সামাজিক অসঙ্গতিগুলো নিয়ে প্রশ্ন করতে হবে, যে আসলে আমরা কি চাচ্ছি, কেন চাচ্ছি, কোথায় চাচ্ছি, কার কাছে যাচ্ছি, তাই না? আমরা নিজেরা কি করতে পারি। আমি সবসময় আমার কি বলে নিজেকে এগিয়ে রাখি, যে আসলে আমি এই সমস্যাটা সমাধানে কতটুকু কন্ট্রিবিউট করতে পারি, তাই না? ক্রিটিক্যাল থিঙ্কিং সেক্ষেত্রে প্রথম যেটা বললাম যে আসলে প্রশ্ন করতে হবে, এবং প্রশ্নটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করতে হবে। যেমন আমি আমার সামনে যে টেবিলটা আছে সেটা 3 অ্যাঙ্গেল থেকে দেখলে 3 রকম দেখা যাবে, তাই না? তিনটার সমন্বয়, ত্রিমাত্রিক দৃষ্টিভঙ্গিটাই আসল, তাই না? বা এখন চতুর্মাত্রিক দৃষ্টি ভঙ্গিটাও বলে, দৃষ্টিকোণটাও বলে এটা। আরেকটা হলো যে আমরা যখন প্রশ্ন করব সেই উত্তরগুলো আসলে যখন আসছে সেটা আসলে কতটুকু যুক্তি নির্ভর, কতটুকু বিশ্লেষণাত্মক, বা কতটুকু প্রমাণ নির্ভর, এভিডেন্স বেসড, সেইটা আমাদের দেখতে হবে। ওই যে একটু আগে যেটা বললাম যে সোশ্যাল মিডিয়ায় আমরা এখন যে তথ্যগুলো দেখি, খুব বেশি ভরসা পাই না। সত্য হলেও অনেক বেশি ভরসা পাই না, কারণ এত বেশি ভুল তথ্য, ভ্রান্ত তথ্য, গুজব ছড়িয়ে যাচ্ছে, যে আমরা আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা যাচাই করার জন্য এখন আবার ফ্যাক্ট চেকিং করতে হয়, তাই না? সেই ক্ষেত্রে যেটা বলতে হবে যে যুক্তি এবং প্রমাণ দিয়ে এটা আসলে বিশ্লেষণ করতে হবে। যখনই আমরা কোনো প্রশ্নের উত্তরে যখন যুক্তি খুঁজতে যাইব, কোন একটা জিনিস দেখার ফলে, অবজার্ভ করার মাধ্যমে, তখনই কিন্তু আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলটা আয়ত্তে আসবে বা দক্ষতা অর্জন হবে। আরেকটা হলো যে আবেগের চাইতে বিবেকটা আমাদেরকে বেশি প্রাধান্য দিতে হবে, তাই না? আমরা সব মানুষই ইমোশনাল, আমরা অবশ্যই ইমোশনাল থাকতে চাই, ইমোশনাল বলেই আমরা হিউম্যান বিং, তাই না? কিন্তু একই সাথে আমাদের ইমোশনাল হওয়ার পেছনে আসলে আমাদের যুক্তিটা থাকা দরকার, বিবেকটা থাকা দরকার, যে আমি আসলে যখন কারো সম্বন্ধে কথা বলছি একটু সবকিছু জেনে কথা বলি। যেমন এইখানে বলি যে ইমোশন, অ্যাকশন, থট, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, একটার সাথে আরেকটা জড়িত। ইমোশনটা অ্যাকশনকে ইম্প্যাক্ট করে, ইনফ্লুয়েন্স করে। অ্যাকশনটা থটটাকে ইনফ্লুয়েন্স করে। যেমন আমি যদি আমার কোনো বন্ধুকে আজকে টেক্সট করি, এবং সে যদি 3 দিন রেসপন্স না করে, তার সম্বন্ধে এমন একটা ধারণা হবে যে আমি তার সাথে আর যোগাযোগ করবো না। কিন্তু এমনও হতে পারে সে হয়তো কোনো কারণে আমার ওই টেক্সটটা দেখে নাই, তাই না? সেটা তার দোষ না হইতে পারে, তার হয়তো অনেকগুলো টেক্সট আসছে, অথবা ওই সময় তার অন্য কোনো ইমার্জেন্সি ছিল, জরুরি কোনো বিষয় ছিল যে দেখে নাই বা রিপ্লাই দেওয়ার সময় পায় নাই, থাকে না মানুষের জীবনে অনেক প্রায়োরিটি থাকে। কিন্তু আমার ইমোশনটা হলো যে আমি তাকে টেক্সট করলাম, সে আমাকে 24 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে রেসপন্স করে নাই, তার মানে সে আমাকে পছন্দ করে না। তখন তার প্রতি আমার কিন্তু একটা যে ইমোশনটা তৈরি হলো, এবং অ্যাকশনটা হলো যে আমি তার সাথে আর যোগাযোগ করবো না। কিন্তু আমার উচিত ছিল খোঁজ নেওয়া যে আসলে সে কেন যোগাযোগটা করলো না, সেটা জানা, তাই না? অর্থাৎ আবেগের চাইতে বিবেকটা আসলে অনেক বেশি। কিন্তু আমি যখন কোনো বন্ধুকে ডাক দিই, সে যদি রেসপন্স না করে, সে যদি চলে যায়, আমার হয়তো ধারণা আমি তাকে ডাকলাম, সে যোগ দিল না, তাই না? আর সে রেসপন্স করলাম, তার হয়তো অন্য কোনো জরুরি কাজ আছে, যেতে হবে। ঠিক তেমনি ভাবে আমরা যখন কোনো গুজব শুনি যে এক জায়গায় আরেক জায়গায় মারামারি হচ্ছে, তখন আমরা মনে করি যে আরে আমার হল, আমার বিশ্ববিদ্যালয়, আমার দল, আমার সমাজ, আমার জেলা, তাহলে আমার জেলাকে সবসময় সাপোর্ট। কিন্তু আমরা যদি একটু যুক্তি দিয়ে চিন্তা করি আসলে কেন হলো, তাই না? সবসময় তো আমরা সবচাইতে সবাই মিলে একটা সমাধান চাই, তাই না? তো এই জায়গায় আমরা যদি চিন্তা করি যে যৌক্তিক চিন্তাটা করি, তখন আমাদের এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং দক্ষতাটা, এটা অনেক বেশি আয়ত্ত হতে পারে। আর যেটা হলো যে আসলে কিভাবে করব বা বই বা সেটা হলো যে ওই যে বললাম যে যত বেশি নেটওয়ার্কে থাকা যায়, যত বেশি আহ পড়াশোনার মাধ্যমে থাকা যায়, যত বেশি চর্চার মাধ্যমে থাকা যায়,
এখানে বলবো যে গঠনমূলক আলোচনা, একই সাথে আমরা বলি অর্গানাইজড অ্যাক্টিভিটিস, সংগঠিত কার্যক্রম, অর্থাৎ সুপারভাইজড কার্যক্রম। আমরা এই খেলাধুলার কথা বেশি বলি যে তরুণদেরকে ব্যস্ত রাখতে হবে, তাদেরকে পড়ায়, খেলায়, কাজে, বিনোদনে ব্যস্ত রাখতে হবে। অর্থাৎ তাদেরকে তাদের প্রতিভা বিকাশের সুযোগটা দিতে হবে। যখন তাদের প্রতিভা বিকাশের সুযোগটা দিব, তখনই তাদের মধ্যে এই ক্রিটিক্যাল থিঙ্কিং দক্ষতাটা আয়ত্তে আসবে, আর তারা আরো বেশি দক্ষ হয়ে উঠবে। এটাই। অর্থাৎ পড়াশোনা তো করতে হবে, তারা তো পড়াশোনা করতেছেই। এখন হলো গিয়ে বিশ্ববিদ্যালয়ে, কলেজে, হাই স্কুলে, প্রাইমারি স্কুলে আমরা যে পড়াশোনাটা করি, সেটা কি শুধুমাত্র ওই গ্রেডিং এর জন্য পড়ি, অর্থাৎ ভালো রেজাল্টের জন্য? সেটা যদি হয় যে কোচিং সেন্টারে, আমরা কোচিং সেন্টার নির্ভর হয়ে উঠছি, কিংবা আমরা টিচার নির্ভর হয়ে উঠছি, যে নোট নির্ভর হয়ে উঠতেছি, যে কারণে আসলে শিক্ষার যে প্রকৃত উদ্দেশ্য, সেইখান থেকে আমরা একটু দূরে চলে যাচ্ছি। এখন যখন দূরে চলে যাচ্ছি, তখন কিন্তু আমাদের এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং দক্ষতাটা থেকেও আমরা দূরে চলে যাচ্ছি। আমাদের প্রতিভার প্রকাশ হচ্ছে না, বিকাশ হচ্ছে না। আমরা যখন আমাদের নিজস্ব প্রতিভা, প্রত্যেক মানুষই কিন্তু স্বতন্ত্র, আমি বলি যে ইউনিক, ইনোভেটিভ, ক্রিয়েটিভ, আলাদা আলাদা, একজনের সাথে আরেকজনের কম্পেয়ার করার কিছু নাই। কাজে ওই ব্যক্তি প্রতিভাটা যখন আমরা প্রকাশ করতে পারবো, বিকাশ করতে পারবো, তখনই কিন্তু তার মধ্যকার ক্রিটিক্যাল থিঙ্কিং এর দক্ষতাটা আরো বেশি আমরা শানিত করতে পারলাম। এই জিনিসগুলোই মনে করি যে এটা একটা সামগ্রিক একটা প্রক্রিয়া, বিশেষ কোনো বিষয় না যে আমি 20টা বই পড়লাম, আমার ক্রিটিক্যাল থিঙ্কিং দক্ষতা হলো। 20টা বই পড়া ভালো, বই পড়লে আমরা জানলাম বেশি, যত বেশি জানবে তত ভালো, এটা কাজ করবে। কিন্তু একই সাথে আমার যোগ্যতা, আমার নেটওয়ার্কিং, আমার কমিউনিকেশন, সেটাই আমার অবশ্যই গুরুত্ব দিতে হবে। কমিউনিকেশনটা হতে হবে সমাজের সাথে। আমার বিহেভিয়ার, আমার ব্যবহার, আমার আচরণ সামগ্রিকভাবে সমাজকে প্রতিফলিত করে, সমাজকে রিপ্রেজেন্ট করে, তাই না? আপনি দেখবেন যে বলবে যে অমুক জেলার লোক ভালো না, তার মানে সে ওই জেলার কোনো লোকের সাথে ইন্টারাকশনে গিয়েছিল, যোগাযোগে গেছিল, অভিজ্ঞতাটা ভালো হয় নাই। আবার অমুক জেলার লোক খুব ভালো, তার মানে সে কোন একটা জেলার আহ লোকের সাথে পরিচয় হয়েছিল, ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। ঠিক তেমনি ভাবে আমার বিহেভিয়ার, আমার ব্যবহার আমার সমাজকে, আমার জেলাকে, আমার রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে। তার মানে কি, আমার আচরণটা আমার সমাজকে প্রতিনিধিত্ব করছে। যে আমার ক্রিটিক্যাল থিঙ্কিং দক্ষতাটা বিকাশ ঘটাতে হলে আমার আসলে সামগ্রিক উন্নয়ন দরকার। ব্যক্তি, পরিবার, সমাজ, আমাদের চিন্তা ভাবনা, আমাদের আদর্শ, মূল্যবোধ, আমাদের রিচুয়াল, আমাদের বিলিভস, আমাদের প্রতিষ্ঠান, আমাদের অনুষ্ঠান, সবকিছু সবকিছু মিলেই আসলে ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস সামগ্রিক একটা বিষয়। তবে যত বেশি আমরা এটা নিয়ে আলোচনা করব, তত বেশি আমরা এটাতে সমৃদ্ধ হতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর মোস্তাফিজুর রহমান খান। আমরা আজকে এই আড্ডাবাজিতে দারুণ একটা বিষয় নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। এবং আপনি খুব শেষ প্রশ্নের উত্তরে আপনি খুব দারুণ একটা কথা বলেছেন যে আহ, প্রকাশ এবং বিকাশ। এই প্রকাশ এবং বিকাশ খুবই প্রয়োজনীয়, আমাদের প্রতিভার প্রকাশ যেমন প্রয়োজনীয় এবং বিকাশও প্রয়োজনীয়। এবং এর জন্যই বর্তমান চ্যালেঞ্জিং সময়ে সবচেয়ে বড় স্কিল ক্রিটিক্যাল থিঙ্কিংটা আমাদেরকে চর্চা করতে হবে, এবং এটা উত্তরোত্তর এটা উন্নতি সাধন করতে হবে এই প্রকাশ এবং বিকাশের জন্য। তো এটা নিয়েই আপনি অনেক দারুণ একটা কিছু দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আমরা এই ক্রিটিক্যাল থিঙ্কিং যে আড্ডাটা আমরা চালু করেছি, আশা করছি এটা আরো উত্তরোত্তর বৃদ্ধি করব, সামনে আরো কিছু আড্ডা আমরা আয়োজন করব। এবং এই আড্ডা থেকে আমরা আশা করছি আমাদের নিজেদের মধ্যে এটা সীমাবদ্ধ রাখবো না, মানুষ যেন এই আড্ডা থেকে উপকৃত হতে পারে এবং এর থেকে নতুন নতুন তথ্য নিয়ে তারা নিজেদের মতো করে ক্রিটিক্যাল থিঙ্কিংটা চর্চা এবং শিখতে পারে, সেটার ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি। তো আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি আমাদের পরবর্তী তেও আমরা আপনাকে পাবো। প্রফেসর মোস্তাফিজুর রহমান খান, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, জনাব শৈবাল সাহা। আশা করি আবার দেখা হবে। ভালো থাকবেন।